এখন কেমন আছেন ভাবি? আমি শ্রাবণ। আমায় কি চিনতে পারছেন আপনি? শ্রাবণের কথা শুনে স্নেহা শ্রাবণের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাঁ করে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। তারপর শ্রাবণের মাথায় আর গালে হাত বুলিয়ে বলল, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, নইলে তুইও মরবি। যেভাবে ওরা রাসেল, বর্ষা আর সৌরভকে মেরেছে সেভাবে তোকেও মারবে। পালা এখান থেকে। ওরা খুব খারাপ। টাকার জন্য ওরা সব করতে পারে। নিজের মালিকের সাথে ওরা বিশ্বাসঘাতকতা করতে পারে। টাকার লোভ যে বড় লোভ। পালিয়ে যা, তুই পালা। স্নেহা আনমনে কথাগুলো বলেই চলেছে। শ্রাবণ স্নেহার কথা শুনে ভ্রুকুচকে বলল, কার কথা বলছেন আপনি ভাবি? কে টাকার জন্য মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? কে মেরে ফেলবে সবাইকে? শ্রাবণের কথা শুনে হু হু করে কান্না করতে লাগলো স্নেহা। তারপর কান্না করতে করতেই বলল, কি করে পারলো ওরা সামান্য সম্পত্তির লোভে নিজের ভাইয়ের ছেলেকে খুন করতে চাইতে? তাকে খুন করতে না পেরে তার প্রিয় মানুষদের মেরে ফেলতে? কি করে আমার ভাই শ্রাবণের বডিগার্ড হয়ে টাকার লোভে ওদের সাথে হাত মেলাতে পারলো? কিভাবে বর্ষার সবচাইতে প্রিয় বান্ধবী হয়ে টাকার লোভে বিশ্বাসঘাতকতা করলো ওই মেয়েটা? স্নেহার কথা শুনে শ্রাবণ গম্ভীর গলায় বলল, আমার বডিগার্ড? কোন বডিগার্ডের কথা বলছেন আপনি ভাবি? নাম কি ওই বডিগার্ডের? নাজমুল। ওর নাম নাজমুল। শ্রাবণের বডিগার্ড নাজমুল। শ্রাবণের চাচা মাহাবুরের সাথে হাত মিলিয়ে সবাইকে শেষ করে দিয়েছে, মেরে ফেলেছে সবাইকে। আমাকেও মেরে ফেলবে আমি জানি, কিন্তু আমি ভয় পাই না। তবে আমার বৃষ্টি আর শ্রাবণের কি হবে? এতটুকু বলে এবার হু হু করে কাঁদতে লাগলো স্নেহা। স্নেহার কথা শুনে রাগের কপালে রক ফুলে উঠল শ্রাবণের। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। রাগে থরথর করে কাঁপতে লাগলো শ্রাবণ। তারপর উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, তার মানে ইলা মেয়েটি বলতে বডিগার্ড নাজমুলকে বুঝিয়েছিল? নাজমুল, তোকে আমি ছাড়বো না। যেভাবে কষ্ট দিয়ে তুই আমার বোনই বর্ষা, সৌরভ, স্নেহা ভাবি আর ইলাকে মেরেছিস, তার চাইতে ভয়ঙ্কর মৃত্যু আমি তোকে দেব। কথাগুলো বলেই ডাক্তারের কাছে চলে গেল শ্রাবণ। তারপর স্নেহাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে নিয়ে চলে গেল নীলদের বাসায়। সেখানে স্নেহাকে রেখে 20 জন গার্ড রেখে গেল নীলদের বাসায় পাহারা দেওয়ার জন্য। আর সবার থেকে বিদায় নিয়ে নিজে চলে গেল তিথির কাছে। যাওয়ার আগে শ্রাবণ সবার সাথে কথা বললেও বৃষ্টির দিকে একবারও ফিরে তাকালো না। বৃষ্টি অনেকবার শ্রাবণের সাথে কথা বলার ট্রাই করলেও শ্রাবণ বারবার বৃষ্টিকে এড়িয়ে গেল। বৃষ্টি মনে মনে অনেক কষ্ট হতে লাগলো শ্রাবণের এমন অবহেলায়। নীলদের বাসা থেকে বেরিয়ে শ্রাবণ সোজা চলে গেল তিথির কাছে। তারপর তিথিকে বলল, শ্রাবণের কথা শুনে তিথি বলল, কিন্তু শ্রাবণ, তুমি তো লন্ডনে ওদের শক্তির সাথে পেরে উঠবে না, কারণ ওদের শক্তি সব লন্ডনে। আর সেখানে তোমার সাহায্য করার মতো হয়তো কেউ নেই। তুমি ঢাকার ডন হতে পারো, কিন্তু লন্ডনে তো ওদের কাছে তুমি কিছুই নয়। তিথির কথা শুনে শ্রাবণ বাঁকা হেসে বলল, শ্রাবণ চৌধুরীর ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই তোমার তিথি, তাই তুমি আমায় নিয়ে ভয় পাচ্ছ। এই শ্রাবণ চৌধুরী যেখানে পা রাখে সেখানের রাজা হয়ে যায় সে। আমি যেমন ঢাকা শহরের ডন, তেমনই লন্ডনেও আমার ক্ষমতার কোনো অভাব নেই। আমি সেখানেরও ডন, তাই আমায় নিয়ে তোমার চিন্তা করতে হবে না। কিন্তু শ্রাবণের কথা শুনে তিথি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওকে শ্রাবণ, তুমি যখন আমার কথা শুনবেই না, তাহলে আর আমার কিছুই বলার নেই। আমি তোমায় কথা দিচ্ছি, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমার বৃষ্টি আর স্নেহা ভাবির কোনো ক্ষতি হতে দিব না আমি। তুমি নিশ্চিন্তে গিয়ে সফল হয়ে ফিরে আসো, এই কামনা করি। তিথির কথা শুনে তিথির গালে হাত রেখে মুচকি হাসল শ্রাবণ। তারপর দ্রুত পায়ে বেরিয়ে গেল নিজের বাসার উদ্দেশ্যে। নিজের বাসায় ফিরে লন্ডনে যাওয়ার জন্য রেডি হয়ে নিল শ্রাবণ। তারপর লন্ডনে ফোন করলো ওর লোকেদের কাছে। হ্যালো, ওদের সব খবর নিয়েছে তো তোমরা? ইয়েস স্যার, তবে ওরা তো লন্ডনে নেই স্যার। ওরা বাংলাদেশে চলে গেছে সকালের ফ্লাইটে। আর শিওর ওরা বাংলাদেশে চলে এসছে? ইয়েস স্যার, আই এম শিওর। নাজমুল, লিমা ওদের লোককে নিয়ে সকালের ফ্লাইটে বাংলাদেশে চলে গেছে। ওকে, আমি দেখছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল শ্রাবণ। তারপর বাঁকা হেসে বলল, কথাগুলো বলে ডেভিল হেসে তিথির কাছে ফোন করলো শ্রাবণ। হ্যাঁ শ্রাবণ, বলো, তুমি কি লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছো? না তিথি, আমার আর লন্ডনে যেতে হবে না। শিকার নিজে থেকেই শিকারির কাছে আসছে। মানে, তোমার কথা ঠিক বুঝলাম না শ্রাবণ। শোনো তিথি,
এত কথা বলার মতো সময় আমার নেই। তোমায় ফোন দিয়েছি কারণ আমার পুরো বিশ্বাস নাজমুলরা বৃষ্টি আর স্নেহা ভাবির ক্ষতি করার জন্য নীলদের বাসায় হামলা করতে পারে। সেখানে আমার লোক থাকলেও আমি তোমার সাহায্যও চাই। তুমি তোমার কিছু অফিসারদের নিয়ে এখানে বৃষ্টি আর স্নেহা ভাবি সহ নীলের সবাইকে প্রোটেক্ট করো, আর ওদেরকে আমি দেখছি। ঠিক আছে শ্রাবণ, তুমি যেমন বলবে তেমনই হবে। আমি এখনই সব ব্যবস্থা করছি। গুড। কথাটা বলেই ফোন কেটে দিল শ্রাবণ। তারপর বাঁকা এসে বলল, নাজমুল, তুই ভাবতেও পারবি না আমি তোর ঠিক কি হাল করব। আমার বোন বর্ষা আর রাসেল ভাই আর সৌরভকে মেরে ফেলার মতো মহা পাপ করেছিস তুই। তোর তো কোনো নিস্তার নেই আমার থেকে। আমার খেয়ে আমার পিঠে ছুরি বসিয়েছিস তুই। তোকে তো আমি নির্মমভাবে মারবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি নাজমুল অ্যান্ড চাচিমণি লিমা। কথাগুলো বলে উঠেই দাঁড়ালো শ্রাবণ। তারপর বাইরে বেরিয়েও লোকেদের সবাইকে ডাকলো। শ্রাবণের ডাকে সব গার্ডেরা এসে হাজির হলো শ্রাবণের সামনে। শ্রাবণ গার্ডদের উদ্দেশ্য করে বলল, শোনো, আমরা রাতে যাব আর আমাদের শত্রুদের রাস্তা নাই। তোমরা যে যার মতো নিজেকে প্রস্তুত করে দাও। মিশনটা কিন্তু একদমই সহজ হবে না, তাই নিজেদেরকে শক্ত করে প্রস্তুত করো। বাকিটা আমি সামলে নেব। শ্রাবণের কথা শুনেই সবাই ইয়েস স্যার বলে চলে গেল। শোনো, তোমাদের একটা কথা বলি, কথাটা সব সময় মনে রাখার চেষ্টা করবে। শত্রুপক্ষ যত দুর্বলই হোক না কেন, তাকে কখনো ছোট করে দেখতে হয় না। কারণ কথায় আছে, রাতে ঘুমানোর সময় মশারির মাঝে যদি একটাও মশা থাকে না, তাহলে রাতের ঘুম উড়ে যায়। তাই শত্রুপক্ষ যেমনই হোক না কেন, নিজেদের ভালো মতো আগে প্রস্তুত করতে হয়। তোমরা যে যার মতো প্রস্তুতি নাও, বাকিটা রাতে আমি বলে দেবো। শ্রাবণের কথা শুনেই সবাই ইয়েস স্যার বলে চলে গেল। আর যে যার মতন প্রস্তুত হতে লাগলো রাতের মিশনের জন্য। রাতের মাঝে নাজমুল আর লিমার সব ইনফরমেশন জোগাড় করে ফেললো শ্রাবণ। তারপর নিজেকে রেডি করে নিল ওদের মুখোমুখি হওয়ার জন্য। এদিকে নাজমুল আর লিমা দেশে ফিরে প্রথমেই চেষ্টা করলো বৃষ্টি আর স্নেহাকে ধরার জন্য, কিন্তু ওদের সব চেষ্টা বিফল হয়ে গেল। কেননা শ্রাবণের লোকেদের সাথে ডিটেকটিভ তিথির অনেক অফিসার পাহারা দিচ্ছে নীলদের বাড়ির সবাইকে। ওদেরকে ডিঙিয়ে বৃষ্টি আর স্নেহার কাছে পৌঁছানো একেবারেই অসম্ভব। বৃষ্টি আর স্নেহাকে ধরতে না পেরে রাগে কটমট করতে লাগলো লিমা। রাগে কটমট করতে করতে দাঁত চেপে লিমা বলল, সব চেষ্টায় বৃথা গেল। এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে ওই শ্রাবণ চৌধুরী আর বৃষ্টি, আমার একমাত্র ছেলে আর স্বামীর হত্যাকারী ওরা। শ্রাবণ, তোকে তো আমি ছাড়বই না। তোকে নিজে হাতে খুন করে তোর রক্ত দিয়ে গোসল করব আমি। আমার স্বামী আর সন্তানের হত্যার প্রতিশোধ নেব আমি তোর থেকে, সেটা আজ হোক বা কাল। লিমার কথা শুনে লিমাকে ধমক দিয়ে নাজমুল বলল, আন্টি, আপনি একটু চুপ করুন প্লিজ। আমি এমনিতে অনেক টেনশনে আছি। আপনি কানের কাছে বকবক করে টেনশনটা আর বাড়িয়ে দিয়েন না। আমি শ্রাবণের সাথে পুরো 5টা বছর কাজ করেছি। আমি জানি ও ঠিক কতটা ডেঞ্জারাস। আমি নিজের চোখে দেখেছি আপনার ছেলে মাহেবকে হত্যার দৃশ্য। তাই এখন ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে বারবার। এত ভয় পাওয়ার কি আছে নাজমুল? ওই শ্রাবণ আমাদের কিছুই করতে পারবে না। আর তাছাড়া ও তো জানেই না তোমার আর আমার কথা। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? ওকে তো আমি মারবো নিজ হাতে, সাথে ওই মেয়েটাকেও। আপনি ভুল জানেন আন্টি। আমি খবর পেয়েছি শ্রাবণ আপনার আর আমার সম্পর্কে সব কিছু জেনে গেছে। ইলাকে গুলি করার আগেই ইলা সব বলে দিয়েছে শ্রাবণকে। আমরা যে ওর পাতানো বোন বর্ষা, সৌরভ আর ওর বৃষ্টির ভাই রাসেলকে খুন করেছি সব জেনে গেছে ও। তাই আমরা সাবধানে থাকতে হবে। ওই শ্রাবণ চৌধুরীকে কোনো বিশ্বাস নেই। ও যখন খুশি যা তা করতে পারে। আমরা ওর কাছে কিছুই না। লিমার কথা শেষ হতেই নাজমুল কিছু বলার আগেই শ্রাবণ পিছন থেকে বলে উঠল, ওয়াও চাচিমণি, আমাকে খুন করা খুব শখ না তোমার? নাও, আমি চলে এসেছি সশরীরে তোমার সামনে। শ্রাবণের কথা শুনে পিছন ঘুরে তাকাই নাজমুল আর লিমা।
শ্রাবণকে দেখেই গলা শুকিয়ে কাঠ হয়ে যায় নাজমুলের। ওরা মোটেও প্রস্তুত ছিল না এই সময়টার জন্য। নাজমুল জানতো শ্রাবণ ওদের ব্যাপারে সব জেনে গেছে, কিন্তু শ্রাবণ যে এতটা জেনে গেছে যে সোজা ওদের কাছেই চলে আসবে এটা জানতো না নাজমুল। শ্রাবণকে দেখে নাজমুল ভয়ে তুতলিয়ে বলল, আপনি এখানে কি করে এলেন? নাজমুলের কথা শুনে ডেভিল এসে শ্রাবণ বলল, কি ভেবেছিলি রে নাজমুল? তুই আমার খেয়ে আমার পরে আমাকেই শেষ করার চিন্তা করবি, আর এই শ্রাবণ চৌধুরী তা জানবেও না? এতদিন আমার সাথে থেকে এই চিনেছিস তুই আমায়? তোর সাহস হয় কি করে এই শ্রাবণ চৌধুরীর সাথে শত্রুতা করার? শ্রাবণের কথা শুনে নাজমুল আশেপাশে খোঁজাখুঁজি করতে লাগলো। নাজমুলের অবস্থা থেকে শ্রাবণ হাহা করে উচ্চ স্বর হেসে বলল, কাদের খুঁজছিস তুই নাজমুল? তো লোকেদেরকে, তাই তো? তারা অনেক আগেই সেখানে চলে গেছে যেখানে একটু পর তুইও যাবি। শ্রাবণের কথা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল নাজমুলের। নাজমুলের কোনো উপায় না দেখে শ্রাবণের সামনে বসে পড়ে হাত জোর করে বলল, আমায় আপনি ক্ষমা করে দেন স্যার। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে এসব করিনি। আমায় আপনার চাচা মাহাবুর অনেক টাকা লোভ দেখিয়েছিল, সেই লোভে আমি আপনার সাথে এমনটা করেছি। সব আপনার ওই চাচা আর চাচিমণির দোষ। তারা বাধ্য করেছিল আমায় বর্ষা আর সৌরভ আর আসেলকে মারতে। আপনি আমাকে ক্ষমা করুন স্যার। নাজমুলের কথা শুনে একটা চেয়ার টেনে নাজমুলের সামনে পায়ের উপর পা তুলে বসলো শ্রাবণ। তারপর শার্টের হাতাটা ফোল্ড করতে করতে বলল, তুই খুব ভালো করে জানতিস নাজমুল, আমি সব সহ্য করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা আমার একদমই সহ্য হয় না। আর তুই শুধু বিশ্বাসঘাতকতাই করিসনি, আমার সাথে সাথে কেড়ে নিয়েছিস আমার প্রিয় মানুষগুলোকে। তোকে আমি কি করে ক্ষমা করি বলতো নাজমুল? এতক্ষণ চুপ করে দূরে দাঁড়িয়ে সব দেখছিল লিমা। শ্রাবণকে নাজমুলের সাথে কথায় ব্যস্ত থাকতে দেখে একটা পিস্তল হাতে তুলে নিল লিমা। তারপর শ্রাবণের দিকে তাক করে গুলি করতেই শ্রাবণ নাজমুলকে টেনে তুলে দাঁড় করালো নিজের সামনে। সাথে সাথেই ঠাস ঠাস করে দুটো গুলি ঢুকে গেল নাজমুলের পিঠে। নাজমুল জোরে চিৎকার করে উঠল। শ্রাবণ নাজমুলকে ছেড়ে পকেট থেকে একটা ছুরি বের করে ছুঁড়ে মারল লিমার দিকে। ছুরিটা সোজা গিয়ে ঢুকে পড়লো লিমার গলায়। চিৎকার করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল লিমা, কিন্তু শ্রাবণ সেদিকে তাল না দিয়ে নাজমুলকে টেনে তুলে কলার ধরে বলল, তুই এত সহজে মরতে পারিস না নাজমুল, তোর সাথে আমার অনেক হিসাব বাকি। কথাটা বলে একটা ছুরি বের করে নাজমুলের গুলি লাগানো স্থানে ঢুকিয়ে দিল শ্রাবণ। তারপর খুঁচিয়ে খুঁচিয়ে গুলো দুটো বের করলো সেখান থেকে। তারপর নিজের লোকেদের ইশারায় মরিচ গুঁড়ো আনতে বলল শ্রাবণ। একটা লোক দ্রুত গিয়ে অনেকখানি মরিচ গুঁড়ো নিয়ে এলো শ্রাবণের সামনে। শ্রাবণ এক মুঠো মরিচ গুঁড়ো নিয়ে ঢুকিয়ে দিল নাজমুলের ক্ষতস্থানে। জ্বালা সহ্য করতে না পেরে চিৎকার করতে লাগলো নাজমুল। চিৎকার করতে করতে একসময় ঢলে পড়ল মৃত্যুর কোলে। নাজমুল আর লিমাকে মারার পর 2 ফোঁটা চোয়াল গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ থেকে। শ্রাবণকে কাঁদতে দেখে ওর লোকগুলো অবাক হয়ে বলল। লোকগুলোর কথা শুনে শ্রাবণ বলল, আমার এই কান্নার অর্থ তোমরা বুঝবে না। শুধুমাত্র টাকার সম্পত্তির জন্য আজ কতগুলো লোককে অকালে মরতে হলো। দুনিয়ার সব মানুষ সবসময় টাকার পেছনে ছোটে। টাকার উপর লোভ নেই এমন মানুষ নেই বললেই চলে, কিন্তু এই টাকাতে কখনোই সুখ শান্তি থাকে না। যা টাকা সম্পত্তি বেশি, তার জীবনে অশান্তিও বেশি। এই টাকায় আপন মানুষকে পর করে দেয়, আবার টাকায় পরকে করে আপন। কিন্তু টাকার পিছনে ছুটে জীবনটা শুধু শেষই হয়। কখনো টাকা জীবনকে সুখী করতে পারে না। আজ টাকার সম্পত্তির লোভে অকালে ঝরে গেল কতগুলো প্রাণ। আমিও হারিয়ে ফেললাম আমার কত প্রিয় মানুষদের। কথা বলার সময় শ্রাবণের চোখ থেকে পানি পড়ছিল অঝরে। শ্রাবণের সাথে সাথে ওর লোকগুলোও কেঁদে দেয়। তারপর শ্রাবণ ওর লোকেদের লাশগুলো গায়েব করার আর সব প্রমাণ লুকিয়ে ফেলতে বলে সেখান থেকে চলে গেল। পেরিয়ে গেছে 1 মাস। স্নেহা এখন ভালো চিকিৎসা আর যত্নের কারণে পরিপূর্ণ সুস্থ। এই 1 মাসের মধ্যে বৃষ্টি অনেক চেষ্টা করেছে শ্রাবণের কাছে আসার, শ্রাবণের মান ভাঙানোর, কিন্তু প্রতিবারের বৃষ্টি ব্যর্থ হয়েছে। শ্রাবণ যেন বৃষ্টিকে একদম সহ্যই করতে পারে না। বৃষ্টিকে কাছে আসতে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয় শ্রাবণ। কিন্তু বৃষ্টি এখন শ্রাবণের বাসাতেই থাকে, সাথে স্নেহ।
তবে বৃষ্টিকে নিজের রুমের ধারে কাছে আসতে দেয় না শ্রাবণ। বৃষ্টি আলাদা রুমে থাকে ওর ভাবির সাথে। স্নেহ শ্রাবণকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই স্নেহাকেও ফিরিয়ে দিয়েছে শ্রাবণ। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে এসে ল্যাপটপে কাজ করছে শ্রাবণ নিজের রুমে বসে। বৃষ্টি 1 কাপ কফি হাতে শ্রাবণের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনার কফিতে চিনি একটু বেশি দিয়েছি যাতে আপনার তেতো ভাবটা একটু কমে। আপনি যে রাগী, মাঝে মাঝে আপনাকে তেতোই মনে হয়। কথাটা বলে হাসি মুখে কফিটা এগিয়ে দিল বৃষ্টি শ্রাবণের দিকে। শ্রাবণ এখনও একইভাবে ল্যাপটপে কাজ করছে দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি কোনো কথাই শোনেননি। শ্রাবণের কোনো রিয়াকশন না দেখে বৃষ্টি শ্রাবণের ল্যাপটপটা বন্ধ করে দিয়ে শ্রাবণের কোলে বসে পড়ল। তারপর বলল, এই যে মিস্টার, আমি যে কখন থেকে আপনার জন্য কফি হাতে দাঁড়িয়ে আছি সে খেয়াল আপনার আছে? উফ, পাটা ব্যথা করছে আমার। কথাটা বলার সাথে সাথে বৃষ্টিকে কোল থেকে নামিয়ে নিচে ফেলে দিল শ্রাবণ। নিচে পড়ে গিয়ে কফিটা বৃষ্টির হাতের উপরেই ঢেলে পড়ল। ভাগ্যিস কফিটা ঠান্ডা হয়ে যাওয়ায় বৃষ্টির কিছু হলো না, কিন্তু নিচে পড়ে কোমরে বেশ ব্যথা পেল বৃষ্টি। শ্রাবণের এমন আচরণে শ্রাবণের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল বৃষ্টি। বৃষ্টিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, তোর কি লজ্জা বলতে কিছু নেই? এতবার মানা করার সত্ত্বেও তুই কোন সাহসে আমার রুমে এসেছিস? তোর সাহসী করে হয় আমার কোলে এসে বসার? তোকে বলেছি না আমি আমার আশেপাশেও যেন তোকে না দেখি, তবুও কোন সাহসে তুই বারবার আমার কাছে আসার চেষ্টা করিস বলতো? বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার! বের হ আমার রুম থেকে, এক্ষুনি বেরিয়ে যা। শ্রাবণের কথা শুনে বৃষ্টি ছলছল চোখে উঠে দাঁড়ালো। তারপর কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল রুম থেকে। বৃষ্টি চলে যেতেই দেয়ালে সজোরে একটা ঘুষি মারল শ্রাবণ। তারপর মনে মনে বলল, আমি কেন তোমার কাছে টেনে নিতে পারছি না বৃষ্টি? কেন এতটা ভালোবাসা সত্ত্বেও তোমায় সহ্য করতে পারছি না নিজের সামনে? তোমায় দেখলেই বারবার মনে পড়ে যাচ্ছে আমার তোমার অবহেলার কথাগুলো। তুমি যে আমায় অনেক বেশি কষ্ট দিয়েছো বৃষ্টি। আমার সব বিশ্বাস ভালোবাসাকে বারবার ফিরিয়ে দিয়েছো। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। তারপর ল্যাপটপ খুলে আবারও নিজের কাজে মনোযোগ দিল। কেমন আছেন নীল? আমি ভালো আছি। আপনি কেমন আছেন তিথি? যেমন আপনি রেখেছেন। মানে আপনার কথার মানে ঠিক বুঝলাম না তিথি। বুঝতে হবে না, এবার বলুন আপনার বাসায় সবাই কেমন আছে? সবাই ভালো। বাই দা ওয়ে, ইউ লুকিং সো কিউট অ্যান্ড গর্জিয়াস। সত্যি শাড়িতে আপনাকে দারুণ মানিয়েছে। আজকে আপনাকে একদম বাঙালি নারীর মতো লাগছে। বাহ বাহ, ডিটেকটিভ তিথি আবার লজ্জাও পায়, জানা ছিল না তো। নীলের কথা শুনে লজ্জা মাখা হাসি দিয়ে তিথি বলল, কেন, ডিটেকটিভ বলে কি লজ্জা পেতে নেই? ডিটেকটিভের আড়ালে আমি একজন বাঙালি নারীও, তাই লজ্জা তো একটু পেতেই পারি, তাই না? বাই দ্য ওয়ে, আপনাকেও কিন্তু আজ অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাঙ্কস। তো বিয়ে করেছেন কবে? না মানে বিয়ে করার চিন্তা ভাবনা আছে নাকি নেই? নীলের কথা শুনে মাথা নিচু করে তিথি বলল, বিয়ে করব বলেই তো আপনাকে এখানে আসতে বলেছি। তিথির কথা শুনে মন খারাপ করে নীল বলল, মানে আপনার কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? আমায় তাহলে বিয়ে দাওয়াত দিতেই ডেকেছেন, তাই না? নীলের কথা শুনে উত্তরে তিথি মুচকি হেসে বলল, একজন ছিল, তার নাম নীলা, মানে আপনাদের বৃষ্টি। কিন্তু ও তো অন্যের বউ, তাই ওকে মন থেকে মুছে ফেলতে চাইছি। আর একজনকে ভালো লাগতে শুরু করেছে কিন্তু। হ্যাঁ, এতটুকু বলতেই নীলকে থামিয়ে দিয়ে নীলের হাতের উপর হাত রেখে তিথি বলে উঠল, ভালো যখন লেগেছে আমায়, তখন এত হ্যাংলামো না করে তো বলে দিলেই পারেন। আমি তো আপনার এই কথাটা শুনবো বলেই এসেছি। আমিও যে আপনাকে ভালোবাসতে শুরু করেছি। তিথির কথা শুনে নীল অবাক হয়ে বলল, আমার মনের খবর আপনি কি করে বুঝলেন? আমি একজন ডিটেকটিভ, তাই অনেক কিছু না বললেও বুঝতে পারি। তা এখন কি আমায় প্রপোজ করবেন, নাকি বৃষ্টির মতো আমিও কাউকে বিয়ে করে চলে যাব? তিথির কথা শুনে নীল মুচকি এসে উঠে দাঁড়ালো, সাথে তিথিও উঠে দাঁড়ালো। নীল তিথির সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, সেদিন তোমায় প্রথম দেখেছিলাম আমাদের বাসায়,
তখন একটা বিরক্তকর অনুভব করি তোমায় নিয়ে, কারণ তুমি তখন খুবই চঞ্চলা ছিলে। তারপর যতদিন যেতে লাগলো সেই বিরক্তিটাই মনের মাঝে দাগ কেটে যেতে লাগলো। ভালো লাগতে শুরু করলাম তোমাকে। কখন যে সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো বুঝতেই পারিনি আমি। তুমি কি আসবে আমার অগোছালো জীবনটাকে তোমার ভালোবাসায় গুছিয়ে দিতে? তুমি কি আসবে আমার এলোমেলো মনটাকে আরও বেশি করে তোমার প্রেমে এলোমেলো করে দিতে? তুমি কি হবে আমার 1 ডজন বাচ্চার মা, যে বাচ্চাদের দিয়ে আমি একটা ক্রিকেট টিম বানাবো? তুমি কি বিয়ে করবে আমায়, হবে কি আমার জীবনসাথী? আই লাভ ইউ তিথি, আই লাভ ইউ সো মাচ। কথাগুলো বলে তিথির হাতে নিজের হাতের একটা আংটি খুলে পরিয়ে দিল নীল। তারপর চুমু এঁকে দিল তিথির হাতে। আনন্দে তিথির চোখে পানি চলে এলো। তিথি নীলকে হাত ধরে দাঁড় করিয়ে বলতে লাগলো। ওদের কথা শুনে কফি শপের লোকেরা হাততালি দিয়ে উঠল। এতক্ষণ ওরা কফি শপে বসে আলাপ করছিল। বৃষ্টি আর স্নেহাকে পাহারা দেওয়ার জন্য নীলদের বাসায় গেলে সেখান থেকে পরিচয় শুরু নীল আর তিথির। প্রথম দুজনে দুজনকে একটু বিরক্তিকর চোখে দেখলো। একসময় দুজনেই দুজনের প্রেমে পড়ে যায়।